ধন্যবাদ। আজকে মা দিবস। মা দিবসের এই প্রোগ্রামে এই দিনে যৌথ বিরোধী আন্দোলনের পক্ষ থেকে আমরা একটি বিশেষ আ প্রোগ্রাম ঘোষণা করছি। সেটি হচ্ছে যে আমাদের যে মায়েরা রয়েছে তারা অনেক পরিশ্রমী, কিন্তু আমাদের সমাজে তাদের আসলে মূল্যায়ন হয় না। সেই দিকটাই আসলে আমরা আমাদের তরুণ যে শিক্ষার্থীগুলো রয়েছে আ তাদের কাছ থেকে শোনার চেষ্টা করব। তো আমাদের এই আজকের প্রোগ্রামে আ যুক্ত আছেন তিথি মজুমদার দিদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, সঙ্গীত কুমার ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে, আর্ধবী চ্যাটার্য যুক্ত আছেন ভারতের কলকাতা থেকে। একটা স্টক শো আর তো কি তার ধন্যবাদ। যারা যুক্ত রয়েছেন সকলকে আমাদের আজকের এই প্রোগ্রামে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছি। নমস্কার সকলকে। আচ্ছা। তুমি কেমন আছো? হ্যাঁ, আসলে আমিও অনেক ভালো আছি। বিশেষ করে আমাদের মায়েরা তো আমাদের অনেক ভালো রাখছে। তো আজকে সব মায়েদের স্মরণেই যেহেতু আমাদের আজকের এই প্রোগ্রাম, বিশেষ করে মায়েদের স্মরণের পাশাপাশি যে আমাদের সমাজে একটি কথা প্রচলিত, সেটি হচ্ছে যে আমাদের মায়েরা আসলে এটা অনেকে বলে থাকেন যে আমাদের মায়েরা কর্মজীবী না দেখে আসলে একটা যৌতুক দিতে হয়। তো আমরা যৌতুক বিরোধী আন্দোলনের পক্ষ থেকে তরুণ শিক্ষার্থীদের বা আমাদের যে বিশেষজ্ঞ রয়েছে তাদের মাধ্যমে আলোচনার মাধ্যমে আসলে এই সমাজের এই ভ্রান্ত ধারণাটা আসলে আমরা ভেঙে দিতে চাই। তো আমরা আশা করি যে আমাদের এই আজকের এই আলোচনা অনেক ফলপ্রসূ হবে এবং আপনারা আমাদের মানুষদের মধ্যে সচেতনতা সৃষ্টি করবেন। তো সেই লক্ষ্যে সিথি দিয়ে আসলে আমি প্রথমে আপনার কাছে যেতে চাই যে আজকের দিনটিতে আমার প্রথম প্রশ্নটি আসবে আসলে যে আজকের দিনটি আসলে কিভাবে কাটলো, বা কাকিমার সুস্থতা কামনা করে বা কাকিমার সাথে আসলে কিভাবে সময়টি আলোচনা করলেন বা কথা বললেন? আমার ক্ষেত্রে হয় যেটা যে আমি প্রথমে সকালে উঠেই আগে মাকে ফোন করি, যেহেতু আমি দূরে থাকি বাড়ি থেকে প্রায় অনেক বছর। তো আজকের দিনটি আমার জন্য মানে অন্যান্য দিনের তুলনায় একটু স্পেশাল, কারণ আজকে মা দিবস। তো সকালে উঠে প্রথমেই আমি মাকে ফোন করেছি এবং জিজ্ঞাসা করলাম শরীর কেমন আছে, এবং তাকে বললাম যে মা আজকে মা দিবস। তো তিনি বললেন, বাবা তোমার মঙ্গল কামনা করি, তুমি ভালো থাকো। আসলে অনুভূতিগুলা বলে বোঝানো সম্ভব নয় যে মায়ের সঙ্গে কথা বললে আসলে কি কেমন ফিল হয়, এটা বলে বোঝানো সম্ভব নয়। আর সারাদিনে যেটা হলো যে টুকটাক আমি যেহেতু একটু অসুস্থ, তো আমার মা বারবারই ফোন দিয়ে জিজ্ঞাসা করছিল যে কেমন আছি, ঠিকমতো খেয়েছি কিনা। আর সব মিলিয়ে দিনটি আজকে ভালো গিয়েছে। মায়েদের উদ্দেশ্যে কি বলবেন, মানে আমাদের যে মায়েরা আছে সারা, মানে বাংলাদেশ ও সারা বিশ্বে, তাদের উদ্দেশ্যে ছোট্ট একটি কথা আজকের দিনের জন্য? আমি প্রথমেই আজকে মা দিবস উপলক্ষে মায়েদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে চাই এবং আসলে কৃতজ্ঞতাও জানাতে চাই যে মায়েরা না থাকলে সন্তানদের জীবন মূল্যহীন, আমি মনে করি যেটা। কারণ একজন মাই সন্তানকে ছোট থেকে যেভাবে আগলে রাখে বা যেভাবে যত্ন করে বা যেভাবে ভালোবাসে, মায়ের ভালোবাসার সঙ্গে আসলে কোনো কিছুরই তুলনা হয় না। তো আমি এটাই বলতে চাই, সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা আমার এবং সকল মায়ের জন্য, যে সকলের মা, আমরা যারা সন্তানরা আছি সবার মা যেন সুস্থ থাকে এবং সন্তানদের পাশে থাকে, এবং সন্তানেরাও যেন মায়েদের দেখে শুনে রাখে। আমার এটাই বলার। খুব চমৎকার ভাবে বলেছেন দিদি। আমি যদি স্পেলিং এ ভুল না করি, সেটা হচ্ছে আর্দুপি নাম, রাইট? আর্দুপি চ্যাটার্জি। আর্দভি চ্যাটার্জি। অভি চ্যাটার্জি, আচ্ছা। তো আচ্ছা, আমি আর্দভি। দুঃখিত। আর্দুপি, আচ্ছা, আর্দুপি চ্যাটার্জি, আমি দুঃখিত দর্শক। আর্দুপি আসলে আজকে তো মা দিবস, আসলে কেমন উদযাপন হলো আসলে মা দিবসটি, বিশেষ করে মায়ের কোন কাজের স্বীকৃতি বা মাকে সম্মান জানানো কিভাবে করলেন? আমার দৃষ্টিতে আমার কাছে তো প্রতিটা দিনই মা দিবস, কারণ আমি আমার মাকে খুবই ভালোবাসি, মায়ের সাথেই থাকি। আর আমার জীবনের এতদিন অবধি 18 বছর এই মুহূর্তে আমার বয়স, তো আমার সবচেয়ে বড় সঙ্গী আমার মাই। তো সেই দিক থেকে ধরতে গেলে বিশেষ করে দিবস পালন করার আর প্রয়োজনটা আসে না যদি আমরা রোজই নিজেদের মায়েদেরকে তাদের যথাযথ শ্রদ্ধাটা জ্ঞাপন করি আর তাদের প্রাপ্য সম্মান এবং ভালোবাসাটা প্রদান করি।
আচ্ছা, ধন্যবাদ আরদপি। সঙ্গীত, আপনি আশা করি আমার কথা আপনি শুনতে পাচ্ছেন, সঙ্গীত কুমার। প্রথমেই দুঃখিত প্রকাশ করছি যে আমার যান্ত্রিক ত্রুটির কারণে আমার ক্যামেরা অন হচ্ছে না, সেজন্য প্রথমে দুঃখ আচ্ছা, প্রকাশ করছি সমস্যা নেই। আমার কাছে। একটু চেষ্টা করলাম কিন্তু তারপরেও আমার ক্যামেরা অন হচ্ছে না, বুঝতেছি না কি জন্য। সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা দর্শক, আমি যদি সঙ্গীত কুমারের কথা বলি, তিনি আসলে নিয়মিত পত্রিকায় লেখালেখি করেন। এবং আহ, সঙ্গীত, আপনি আসলে আজকে মা দিবস আসলে কিভাবে এনজয় করলেন, বা মাকে আসলে কিভাবে স্মরণ করলেন? আহ, আমার প্রতিটা দিনই হচ্ছে আমার মায়ের সাথে একবার হলেও, মানে মায়ের সাথে বাবার সাথে আমার ছোট ভাই আছে, তার সাথে একবার করে কথা বলা হয়। তো বিকাল দিকে মায়ের সাথে কথা হইলো। মা জিজ্ঞাসা করতেছিল যে খাওয়া দাওয়া করছে কিনা। তারপর বললাম মাকে যে আজকে তো মা দিবস। মা কিছু বললো না তেমন, যা বলে যে ভালো মতো পড়াশোনা করিস, এই আর কি, মানে দিক নির্দেশনামূলক বা উপদেশমূলক কিছু কথা বললো। এভাবেই চলতেছে আর কি দিন। এইভাবে আজকে দিনটা কাটলো। আচ্ছা, ধন্যবাদ সঙ্গীত কুমারকে। তো আমাদের আসলে যৌতুক বিরোধী আন্দোলনের যে জিনিসটি আসলে আমরা সমাজের মূলধারায় ছড়িয়ে দিতে চাই, সেটি হচ্ছে যে আমাদের নারীরা, আমাদের মায়েরা আসলে সবসময় পরিশ্রমী। বিশেষ করে আহ আন্তর্জাতিক পর্যায়ে, যেমন আমি দুইটা আন্তর্জাতিক সংগঠনে কাজ করার পরে আমার মনে হয়েছে যে আমাদের মায়েরা আসলে প্রায় 10 থেকে 12 ঘন্টা, বা ক্ষেত্র বিশেষে 14 ঘন্টাও আসলে প্রতিদিন সংসারের জন্য শ্রম ব্যয় করেন। কিন্তু আমরা যেটা উপলব্ধি করি যে যৌতুক, বিশেষ করে আমাদের যেহেতু একটি সামাজিক মুভমেন্ট, এবং কি এর বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করছে এবং তরুণ প্রজন্মকে যুক্ত করছি। তো আমি আসলে একটি প্রশ্ন নিয়ে আসতে চাই সিথিদির কাছে, যে আসলে দিদি, যৌতুকের যে ব্যাপ্তি, বিশেষ করে সমাজে যেটি বলে থাকে যে মানে আমাদের মায়েরা কাজ করে না দেখে, বেতন পায় না দেখে, বা চাকরি করে না দেখে একটা যৌতুক দিতে হয়। তো সেই জিনিসটাকে আসলে আপনি কিভাবে সাপোর্ট করেন, বা আপনার এলাকায় যৌতুকের ব্যাপ্তি আসলে কি রকম? প্রথমেই বলতে চাই যে মায়েরা কাজ করে না, এই কথাটা তো সম্পূর্ণই ভুল। আর আমার মনে হয় যে যৌতুক যতটা না সামাজিক ব্যাধি, তার থেকে বেশি মানসিক ব্যাধি এটা। কারণ মানুষের মনস্তাত্ত্বিক যে বিষয়টা গড়ে উঠেছে প্রাচীন কাল থেকে, এই মনস্তাত্ত্বিক বিষয়টার জন্যই যৌতুক বিস্তার লাভ করেছে। তো আমরা আসলে যে বলি যে মায়েরা কাজ করে না, বা মায়েদের বেতন নেই, বা মায়েরা অর্থনৈতিক ভাবে ওইভাবে সাপোর্ট দিতে পারে না, এভাবে সমাজের কথা এরকম প্রচলিত আছে, কিন্তু এটা তো সত্য নয়। আমাদের মায়েরা 12 থেকে 14 ঘন্টা না, ইভেন আমি মনে করি যে 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত তাদের কর্মক্ষেত্র চালু থাকে আমাদের পরিবারে। যেমন একজন মা যখন প্রথম সন্তান জন্ম দেয়, তখন প্রায় 1 বছর পর্যন্ত, আমার দৃষ্টিতে, আমার বোন যেহেতু মা হয়েছেন, আমার সরাসরি দেখার সুযোগ হয়েছে যে রাতে ঘুম হয় না, রাতে টেক কেয়ার করা লাগে বেবির। ইভেন সংসারের কাজকর্ম বা গুরুজনদের সেবা যত্ন করা, রান্না বান্না করা, সবকিছু ম্যানেজমেন্ট করা। তো আমার মনে হয় যে এখানে 12 থেকে 14 ঘন্টা না, আমার মনে হয় 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত একটা নারী এভাবে পরিশ্রম করতে থাকে সব সময়। যারা এই যে বলে যে মায়েরা কাজ করে না বিধায় যৌতুক মানে দিতে হয়, বা যৌতুক দেওয়া লাগে, এটা আসলে সম্পূর্ণ মানে মনস্তাত্ত্বিক একটা ব্যাধি বলা যায়। এই মনস্তাত্ত্বিক ব্যাধির জন্য তারা এই কথাটা বলে। আর যদি আমার এলাকার কথা বলি, তাহলে আমি এদিক দিয়ে খুব প্রাউড ফিল করি যে আমার এলাকায় যৌতুকের বিস্তার নেই বললে চলে। আমি নড়াইল থেকে, নড়াইল, খুলনা, এই অঞ্চলটা বিশেষ করে আমি যতটুকু দেখি আর কি, আমার নজরে মানে দৃষ্টিতে যতটুকু এসেছে, যে যৌতুকের ব্যাধিটা ওইভাবে নেই, এটার বিস্তার নেই বললে একদম চলে, মানে জিরো লেভেল একদমই হয়নি এখনো। তবে 95% পর্যন্ত ওকে। তো এদিক আচ্ছা, দিয়ে আমি আসলে খুব গর্ববোধ করি। এটি আসলে অবশ্যই একটি ভালো সুসংবাদ। আসলে এই বার্তাটি আসলে আমি আমাদের যে এরিয়ার যে যৌতুকের যে প্রচলন, তো সেই বার্তাটি আসলে আমাদের মানুষদের মধ্যে ছড়িয়ে পড়ুক, বা আপনার এই চমৎকার কথাগুলো আমাদের মানুষরা শুনুক, আমি এটা চাই। তো এবারে আসলে আমি আসতে চাই সঙ্গীত কুমারের কাছে। তো সঙ্গীত কুমার, আপনি আমি প্রায় বলা যায় একই এলাকার মানুষ। তো যেই প্রেক্ষাপটের কথা বলি, যে মানে আমার এলাকায় যদি বলি, যে একটি ঘটনা আসলে আমার নজরে এসেছে। বিশেষ করে যৌতুকের একটি চর্চা, সেটি হচ্ছে এমন যে উম, একজন মানে কর্মকর্তা, যিনি মানে একটি বাহিনীতে চাকরি করেন। তো আমার কানে যেটি এসেছে, যে আমি জানলাম যে প্রায় যৌতুকের জন্য
20 থেকে 27 লক্ষ টাকার একটা ডিল আসলে হয়েছে। কিন্তু যে জিনিসটি খুবই কষ্টকর ছিল যে এই যৌতুকের যে চর্চা বা যৌতুকের দাবির কারণে একটা লং টার্ম প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়েছে, বা যে মেয়েটি এখানে ছিল তাকে অনেক মানসিক নিপীড়নের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তো এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখেন যে মানে কেন আসলে আমাদের এই শিক্ষিত প্রজন্ম আসলে যৌতুকের বিরুদ্ধে নিজের অবস্থান নিতে পারছে না, বা আমাদের যারা সিভিল সোসাইটির অংশ, যে আমরা যাদেরকে সম্মান করি, যারা আমাদের চাকরিজীবী, যারা শিক্ষক, যারা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তরুণ, তো তারা আসলে কেন এই চর্চাটা ছাড়তে পারতেছে না সমাজ থেকে, এবং তারা কেন মনে করছে যে চাকরি পেলে আসলে আমাকে মোটা অঙ্কের যৌতুক নিতে হবে? ধন্যবাদ, সুন্দর একটা প্রশ্ন। এর পিছনে কিন্তু আমাদের যে অঞ্চলটা উত্তরবঙ্গের, এ কিন্তু অনেকগুলো ফ্যাক্টর কাজ করে যে এই ঘটনার পিছনে, যে আমাদের দিকে যৌতুকের যে প্রচলনটা, এটা কেন আমাদের দিক থেকে এত বেশি। প্রথমে যদি আসি তাহলে সামাজিক একটা কুসংস্কার দিকে চলে যাব, যে আমাদের সমাজে কিছু ট্যাবু আছে, যে ট্যাবু গুলাকে সবাই নিজের রীতিনীতির মধ্যে ফেলে এটাকে প্রতিস্থাপন করার চেষ্টা করে। এর জন্য ছোটবেলা থেকেই আমি বিশেষত আমার এলাকায় দেখি যে মায়েরা তার বাচ্চাদের বা ছেলেরা একটু বড় হওয়া শুরু করলে, আহ, ধরুন যে 15-16 বছর বয়স হলো, এই সময়টা দিয়ে বলা হচ্ছে যে যৌতুক ছাড়া বৌমা নিয়ে আসা যাবে না, এরকম একটা আগে থেকে ওয়ার্নিং দেওয়া শুরু করে দিয়ে দেয়, যে আগে যৌতুক, পরে পরে কথা হবে। তো প্রথমত এই ট্যাবু একটা বিষয়। দ্বিতীয়ত যে আমাদের শিক্ষার, আমি একটা বিষয়টা নিয়ে আসবো, যে আমাদের প্রত্যন্ত অঞ্চলে যে শিক্ষার বিস্তার সেটা অন্তত কম। এই জন্য আমরা প্রায় দেখি যে যৌতুক পিতামাতা, আমাদের অঞ্চলে যে পিতামাতারা আছে তারা মেয়েদের সর্বোচ্চ উচ্চ মাধ্যমিক পর্যায়ে খুব কমই শিক্ষাতে যেতে পারে। মাধ্যমিক মাধ্যমিক শুধু টপকানোর পরেই তাদের বিয়ের জন্য তোড়জোড় শুরু হয়ে যায়। তো আমাদের এই একটা কাঠামোগত সমস্যা, যে আমরা যে শিক্ষাটাকে একদম প্রান্তিক লেভেল থেকে উচ্চ লেভেলে পর্যন্ত নিয়ে আসতে পারতেছি না। আর এখানে একটা সমস্যা হচ্ছে যে বর্তমানে শিক্ষা ব্যয়টা এত পরিমাণে বেড়ে গিয়েছে যে পিতামাতারা চাচ্ছে না যে যে তার সন্তানকে আরো বেশি সামনে নিয়ে এগিয়ে যাক। আর দ্বিতীয়ত আমাদের পিতামাতারা মনে করে যে কন্যা সন্তানের পেছনে ব্যয় করা আহ, মানে একটা অলাভজনক একটা বিষয়। কারণ কিছুদিন পরে মেয়ের যখন বিয়ে হয়ে যাবে, সে স্বামীর বাড়িতে চলে যাবে, সে যদি উপার্জন করো সেটা স্বামীর সংসারেই হয়তো ব্যবহৃত হবে, মানে এরকম একটা আর কি ধারণা রয়েছে। তো এই ধারণাগুলো যদি আমরা ভাঙতে পারি, তাহলে হয়তো যৌতুকের যে একটা ক্রল গ্রাস, সেটা থেকে আমরা মুক্ত হতে পারবো। পাশাপাশি একটা যে বিষয়টা বললেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে কেন এটা থেকে বেরোতে পারতেছে না, শুরুতে আমি যে বিষয়টা বললাম যে আমাদের ওইদিকের মায়েরা বা আমাদের বাবারাও এই বিষয়টা অনেক সময় সামনে নিয়ে আসেন, যে আহ, যৌতুক ছাড়া আর কি বিয়ে দিবে না ছেলেকে, এরকম একটা আর কি ট্যাবু থাকে। পাশাপাশি একটা প্রতিযোগিতা দেখা যায়, যে পাশের বাসার কেউ একজন 20 লাখ টাকা যৌতুক নিল, যে হ্যাঁ আমাদের তাহলে এই পরিমাণ একটা যৌতুক নিতে হবে, বা আমরাও মানে একটা প্রতিযোগিতার সিস্টেম একটা চালু হয়ে যায়। তো এগুলো একটা বিষয়। তো সেক্ষেত্রে আমাদের তরুণ সমাজকেই সামনে এগিয়ে আসতে হবে, আমাদের সচেতনতা সৃষ্টি করতে হবে, এবং আমাদের পিতামাতা বা আশেপাশে আমাদের সমাজ যারা আছে, সবাইকে এই বিষয়ে সচেতন করা উচিত, যে আমাদের পরিবারে মায়েদের যে তাদের যে অবদান, সেই অবদান কিন্তু কোনো ক্রমেই কম নয়। আমি যদি দু একটা আর কি বলি, একটা উদাহরণ দেই। বাংলাদেশের টাইম সার্ভে অনুযায়ী নারী দৈনিক 5.9 ঘন্টা অবৈতনিক গৃহস্থলী কাজে ব্যয় করে, যেখানে পুরুষের সময় মাত্র 0.8 ঘন্টা। অর্থাৎ নারীরা পুরুষের তুলনায় কিন্তু 7.3 গুণ বেশি সময় গৃহস্থলীর কাজে ব্যয় করে। আর বিবাহিত নারীর ক্ষেত্রে কিন্তু সেটা তো আরো অনেক বেশি। আহ তো বাংলাদেশের জিডিপিতে নারীদের যে এই গৃহস্থলী কাজের শ্রম, যেটা হচ্ছে অনেকে কেয়ার ইকোনমি বলে থাকেন, তো এই গৃহ শ্রমের অবদান 18.9% থেকে 21%-এর মধ্যে। সেটা যদি আমরা টাকার অঙ্ক হিসাব করি, সেটা দাঁড়ায় 6.7 ট্রিলিয়ন বা 6,70,000 কোটি টাকা। এখন বিষয়গত তথ্য হলো, এই বিশাল আর্থিক মূল্যের 85% অবদান রাখেন নারীরা, যেখানে পুরুষের অবদান অত্যন্ত নগণ্য। তো এই যে নারীদের যে আর কি একটা অবদান আমাদের পরিবারে। তো সেন্টার ফর ডায়ালগ মানে সিপিডি এর একটা প্রতিবেদন বলছে যে যদি একজন নারী অবৈতনিক কাজকে আর্থিক মূল্যে রূপান্তর করা হতো,
তবে তা বর্তমান বৈতনিক আয়ের থেকে 2.5 থেকে 2.9 গুণ বেশি হতো। অর্থাৎ একজন মা ঘরে যে কাজ করেন তা বাজার মূল্য বিচার করলে তিনি যে কোনো উচ্চপদস্থ কর্মকর্তার চেয়ে বেশি উপার্জনক্ষম হতেন আর কি। তো আমাদের এই যে তথ্যগুলো, যে একজন মায়ের অবদান আমাদের পরিবারে কতটুকু, এটা যদি আমাদের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে পারি, আশা করতে পারি যে আমাদের যৌতুকের যে একটা একটা গ্রাস, সেটা থেকে আমরা কিছুটা হলেও নিস্তার পাবো। ধন্যবাদ সঙ্গীত, খুব চমৎকার করে আসলে আপনি বলেছেন যে আমাদের যে সমাজ বাস্তবতা বা আমাদের যে প্রেক্ষাপট, তো এবং আপনি খুব সুন্দর গবেষণার তথ্যগুলো তুলে ধরেছেন। আশা করি আমাদের যারা শুনছেন তারা এই বিষয়গুলো অনুধাবন করবেন। আমি আসলে এবারে যেতে চাই আর্ধবী চ্যাটার্জির কাছে, যে যিনি হচ্ছে পলিসি অ্যান্ড গভর্নমেন্ট কোঅর্ডিনেটর। এর পাশাপাশি তিনি বিভিন্ন সংগঠনের আসলে তরুণ একজন নেতৃত্ব হয়ে অবদান রাখছেন। তো তার প্রোফাইল অনেক স্ট্রং, তো লিঙ্কডইন থেকে আসলে তার সাথে পরিচিত হওয়া। তো সেক্ষেত্রে যদি জানতে চাই যে আর্ধবীর আসলে কলকাতায় বা যেহেতু আমাদের পার্শ্ববর্তী কলকাতা, তো সেক্ষেত্রে আসলে এই যৌতুকের এই চর্চাটা আসলে কিভাবে দেখেন, বা আপনার এলাকা কলকাতায় আসলে এই চর্চা আছে কিনা, বা আমাদের এলাকার যে কথাগুলো শুনলেন সেই বিষয়ে আসলে আপনি কি বলবেন, বিশেষ করে সঙ্গীত কুমার যেটা বললেন যে সামাজিক সমস্যাগুলো যৌতুক নিয়ে। এই মুহূর্তে 2025-এর যদি সার্ভে গুলো দেখা হয় পশ্চিমবঙ্গের, ওয়েস্ট বেঙ্গলের, ভারতে, তো সেই আম, সরকারি হিসাব অনুযায়ী এখানে যৌতুকের সমস্যা একেবারেই নেই, সরকারি হিসাব অনুযায়ী। এছাড়া আমার কানে অন্তত, কিংবা আমার পরিবার বা আমার পরিচিত ওদের এর কানে এখনো অবধি এই রাজ্যে যৌতুক নিয়ে সমস্যা শেষ 2-3 বছরে শুনেছি বলে মনে পড়ে না। অন্যান্য কিছু রাজ্যে আছে, যেমন উত্তরপ্রদেশ, বিহার, এলাকাগুলো একটু পিছিয়ে পড়েছে ইদানিং নানান কারণে, আম, শিক্ষা এবং আম, কিছু রাজনৈতিক সমস্যার জন্য। সেই বিষয় থেকে দেখতে গেলে আসল সমস্যাটা, যৌতুকটাকে আটকানোর উপায়টা হচ্ছে যে মানুষের মধ্যে সচেতনতা শুধু বাড়ালে হবে এমনটা নয়। মানুষের সাধারণ শিক্ষার স্তরটাকে আরো উঁচু করতে হবে, এবং শিক্ষাটা যাতে সবার অবধি পৌঁছয়, নারী পুরুষ নির্বিশেষে। যেমনটা আহ আমাদের ভারতের সুপরিচিত করুণানিধি কামরাজ বাবু করেছিলেন 1992 সালে। উনি মিড ডে মিল স্কিম বলে একটি স্কিম চালু করেছিলেন, যার মাধ্যমে ক্লাস 8 অবধি সমস্ত বাচ্চাদের, মেয়ে ছেলে নির্বিশেষে, স্কুলে ফ্রিতে দুপুরের আহারটা দেওয়া শুরু করা হয়েছিল। এবং মোটামুটি 1 দশক পরে সমস্ত রাজ্যে এই পদ্ধতিটাকে নেওয়া হয়। আর শিক্ষার হার যেমন বাড়তে শুরু করলো, তার সাথে এই যৌতুকের সমস্যাও কমতে শুরু করলো। আর উইমেন এম্পাওয়ারমেন্ট যেটাকে আমরা আগে বলে থাকি, সেই স্তরেও অনেকটা উন্নতি দেখা দিল। এই মুহূর্তে বাংলাদেশের পলিসি বা গভর্নেন্সের পদ্ধতি যেগুলি, সেগুলো আমার অত ভালো করে দেখা নেই। কিন্তু এটুকুই বলবো যে পড়াশোনার হারটা সমান রাখতে হবে, এবং ক্লাস 12 অবধি সাধারণ পড়াশোনা ওটুকু করা আর উপায়টা সমস্ত মানুষকে করে দিতে হবে। সেটাই আজকের সবচেয়ে প্রয়োজনীয় বিষয় এই যৌতুকের সমস্যাটা মেটানোর জন্য। আর তাছাড়া পড়াশুনো লোকে করতে না চাওয়ার পিছনে কারণটা এইটা যে অনেকেই শুধু 12 অব্দি পড়ে চাকরি পায় না। অনেক দেশেই এই সমস্যাটা আসে, আপনাদের দেশেও খুব সম্ভবত ক্লাস 12 এর সিস্টেমটা আছে, ক্লাস 1 থেকে 12 অব্দি স্কুলিং সিস্টেম হয়। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, এমন হ্যাঁ, সিস্টেম রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো সেই সিস্টেমে অনেক আমাদের দেশেও কিছু রাজ্যে ওই ধরনের এইচএস পাসদের চাকরি পেতে সমস্যা হয়।
সেই উপায়টা যদি রাখা হয়, এই যে ওই ধরনের মানুষের জন্য ও চাকরি থাকবে, নানান রকম ভোকেশনাল ট্রেনিং এর ব্যবস্থা যদি থাকে, সেক্ষেত্রে সেই এলাকার উন্নতি নিজে থেকেই হবে। আর বিশেষ করে যদি আমরা ধরি, আমাদের পশ্চিমবঙ্গে এর যেগুলো পলিসি রয়েছে, যে ক্লাস 10 পাশ করলে নানান রকম আর্থিক সুবিধা সাধারণ স্তরে দেওয়া হয়। 10,000 টাকা দেয় না? হ্যাঁ, 10,000 টাকা মতো দেয়। আর ক্লাস 12 পাস করলেও আরেকটা পরিমাণ দেওয়া হয়। এটা শুধুমাত্র মেয়েদের জন্য, ছেলেদেরকে দেওয়া হয় না। কিন্তু এইটা হওয়াতে বাল্য বিবাহ ওটা অনেকটা কমে গেছে। সেটা আরেক প্রয়োজনীয় বিষয় আমাদের গ্লোবাল সাউথের জন্য, বিশেষত সাউথ এশিয়াতে। আর আশা করা যায় যে এই ধরনের পলিসি যদি আপনাদের ওখানেও থাকে, আস্তে আস্তে এই সমস্যাটা নিজে থেকেই মিটে যাবে। আচ্ছা, তো ধন্যবাদ আর্দ্র ভাই আসলে চমৎকার করে বলার জন্য। তো আমি আসলে এবারে আসতে চাই সিথি দিয়ে আপনার কাছে। সেটি হচ্ছে যে যেমন ধরেন আমাদের বর্তমান যে আইন বলে, বিশেষ করে যৌতুক নিরোধ আইন 2018, সেখানে কিন্তু যৌতুক চাওয়া, যৌতুক প্রদান বা গ্রহণ সম্পূর্ণ আসলে একটি ফৌজদারি অপরাধ। তো আবার সরকারি চাকরি কর্মচারী আইন 2018 অনুসারে যে কোনো একজন কর্মচারী যদি ফৌজদারি অপরাধে দণ্ডিত হন, সেক্ষেত্রে তার বিরুদ্ধে চাকরি বরখাস্ত থেকে অন্যান্য লঘুদণ্ড রয়েছে। কিন্তু এই যে আমার যে যৌতুকের যে আসলে চর্চাটি যেটি আসলে বহুভাবে চর্চিত হচ্ছে, 15 লক্ষ, 20 লক্ষ, 25 থেকে 30 লক্ষ, এমনকি 50 লক্ষ টাকা, তো সেটি আসলে কিন্তু দিদি যে মানে শিক্ষিত মানুষজনদের দিয়ে হচ্ছে, এবং কি আমরা যাদেরকে বলি যে সমাজের যে উঁচু শ্রেণীর মানুষ বা শিক্ষার দীক্ষায় সিভিল সোসাইটির অংশ, তো তারাই যে আসলে এই চর্চাটা করছে। তো আমরা আসলে কেন মানে আমাদের নিজেদের মানসিকতাটা আসলে উজ্জ্বল করতে পারছি না বলে আপনাকে মনে হয় দিদি, যে আইনের প্রেক্ষাপটে এবং সমাজ বাস্তবতায়? আমি প্রথমে যেটা বললাম যে এটা সামাজিক ব্যাধির সঙ্গে সঙ্গে একটা মানসিক ব্যাধিতে পরিণত হয়েছে। হ্যাঁ, আপনি বলেন। সমাজ সমাজ বাস্তবতা একটা বিষয় যে আমরা প্রতিনিয়ত শুধু প্রতিযোগিতায় নেমেছি, আর সঙ্গে সঙ্গে মানসিক অবস্থাও একটা ফ্যাক্টর এখানে। তো আমি এটা মনে করি যে শুধু সচেতনতা বা হচ্ছে শিক্ষিত, আমরা যাকে বলি শিক্ষিত ডিগ্রিধারী, এটার মাধ্যমে আসলে যৌতুক নিরসন বা এই ব্যাধিটা এইভাবে মোছা যাবে না। তো এর জন্য যেটা প্রয়োজন যে আমরা নারীর ক্ষমতায়ন বলে সবসময় নারীর ক্ষমতায়ন, এটাই নারীর ক্ষমতায়ন, সেটাই নারীর ক্ষমতায়ন, কিন্তু স্বীকৃতিটা আসলে আমরা ওইভাবে দিতে চাই না। তো আমাদের প্রথম যেটা প্রয়োজন, নারীদের এই যে কাজের মূল্যায়ন বা স্বীকৃতি, এটা সর্বস্তরে আসলে প্রয়োজন। নারী পুরুষ উভয় ক্ষেত্রেই নারীর ক্ষমতায়নের স্বীকৃতিটা প্রয়োজন। আমরা যে মায়েদের কথা বলি যে মায়েরা কাজ করে গৃহে, কিন্তু স্বীকৃতি কিন্তু আমরা দেই না। এই স্বীকৃতি না দেওয়ার ফলেই দেখা যায় যে আমাদের এই মানসিক অবস্থাটার পরিবর্তন হয় না। আর আমরা আরেকটা বিষয়ও যেখানে দুর্বল, মানে আমাদের দেশের তো আসলে আইন ব্যবস্থা খুবই দুর্বল। শুধু যে এই যৌতুক বিরোধী আইনটাই শুধু যে দুর্বল ব্যাপারটা এমন নয়, আমাদের অন্যান্য আইনের ব্যবস্থাও দুর্বল। তো সেদিক থেকে দেখা যায় যে যদি আইনগুলা সঠিকভাবে বলবৎ হয় বা এটা সঠিকভাবে যদি অ্যাপ্লাই হয় আমাদের দেশে, বা যদি কার্যকরী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়, তাহলে দেখা যাবে শাস্তির ভয়েও কিন্তু অনেক সময় এই বিষয়গুলা মানুষ মানে না চাইতে বলে না, যে জোর করে হলেও এই ব্যাপারগুলো আস্তে আস্তে কমে আসবে। তো সেজন্য আমি মনে করি যে এই যে যৌতুক বিরোধী যে আইনটা আছে, এটা বলবৎ হওয়া খুব বেশি প্রয়োজন। কারণ শিক্ষিত মানুষ শিক্ষিত ডিগ্রিধারী হলেই সে শিক্ষিত হবে এমন ব্যাপার নয়। তার মনস্তাত্ত্বিক পরিবর্তন যখন ঘটে না শিক্ষার মাধ্যমে, তখন সে বিভিন্ন রকম অপরাধ, যেমন যৌতুক তো একটা অপরাধ, এই অপরাধের সঙ্গে সে যুক্ত হয়ে যাচ্ছে। এবং তারপর আরেকটা ফ্যাক্টর আমার মনে হয় কাজ করে, পারিবারিক পরিবেশটা। আমরা পরিবার থেকে কি ধরনের শিক্ষা পাচ্ছি, পরিবার থেকে কিভাবে মানসিক মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো গড়ে উঠতেছে, এই ব্যাপারটা মনে হয় খুব বেশি প্রভাব ফেলে মানুষের পরবর্তী জীবনে। তো আমার মনে হয় যে পরিবার থেকে আমাদের শুরুটা করা উচিত। একটা সন্তান যখন বেড়ে ওঠে, ছেলে হোক বা মেয়ে হোক, তাদের পরিবার থেকেই এই শুরুটা করা উচিত যে এই ব্যাপারগুলো অপরাধ, বা আমাদের সামাজিকীকরণের যে ধাপগুলো আছে, এটা
আস্তে 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 ডেভেলপ করা উচিত। তো এই ক্ষেত্রে মা, বাবা এবং পরিবারের যে সদস্যরা আছে অবশ্যই তারা বড় ভূমিকা পালন করতে পারে। আমরা তো অনেক পরে বিশ্ববিদ্যালয়ে যাই, কলেজে যাই, স্কুলে যাই, কিন্তু আমাদের শিক্ষাটা শুরু হয় পরিবার থেকেই। তো এটা যদি একদম নির্মূল করতে হয় বা নিরসন করতে হয়, আমাদের কাজটা শুরু করতে হবে পরিবার থেকে। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। তো আসলে সঙ্গীত কুমার, আপনি, আমি এবার আপনার কাছে আসবো। সেটি হচ্ছে যে আপনি বলেছেন যে আসলে আমাদের অর্থনৈতিক সমস্যা বা শিক্ষাক্ষেত্রে অর্থনীতির একটা ব্যয় আসলে আমি স্বীকার করি, কারণ শিক্ষিত হতে বহুল অর্থের প্রয়োজন হয়। কিন্তু এর পাশাপাশি একটি চর্চাও আসলে আমাদের সমাজে বিদ্যমান, সেটি হচ্ছে যে অনেক পিতামাতা মনে করে যে যতদিন মেয়েকে পড়াবে তত বেশি যৌতুক দিতে হবে। বিশেষ করে আমার উদাহরণটা যদি আমি দেই, যে আমরা আসলে 4 ভাই। তো আমার বাবা আসলে অনেকবারই বলেছেন যে যে আজকে যদি আমার ছেলে না হয়ে মেয়ে হতো, তাহলে আজকে আমার যে জমিগুলো রয়েছে সেগুলো বিক্রি করে হলেও মানে আমার বিয়ে দিতে হতো। তো আমি চাই যে তোমরা শিক্ষিত হও, দরকার হলে এই জমি বিক্রি করে তোমরা শিক্ষিত হও। তো এই যে একটা কনসেপ্ট আসলে সঙ্গীত কুমার গড়ে উঠেছে, যে আমাদের একটা বৃহত্তর অঞ্চল জুড়ে, বিশেষ করে রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগে এর চর্চা আসলে বহুল, বেশি দক্ষিণবঙ্গের কম। তো এই প্রভাবটা আসলে আমরা আসলে কিভাবে চেঞ্জ করতে পারি, সেটি কোন কোন প্রক্রিয়ার মাধ্যমে আসলে চেঞ্জ করা সম্ভব? শুধুমাত্র সচেতনতা কার্যক্রম বা কাউন্সিলিং, বা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে তরুণ রয়েছে আসলে তারা কিভাবে খুবই দক্ষ অবদান রাখতে পারে এই যৌতুক নির্মূলে? আপনার কি মানে আপনি এই বিষয়টাকে আসলে কিভাবে দেখেন? ধন্যবাদ সুকান্ত, যেমনটা বললেন আর কি যে আমাদের অঞ্চলে যে আপনার পরিবারের কথা বললেন, আর একটা বিষয় বললেন যে মেয়েকে যত বেশি পড়ানো হবে তার যৌতুকের পরিমাণটাও এর থেকে দিন দিন বাড়তে থাকবে। আহ, এটা কিছু ক্ষেত্রে সত্য, আবার যেটা আবার ব্যতিক্রম ঘটে মাঝে মধ্যে। যেমন রিসেন্টলি গত বৃহস্পতিবার আমার এক পিসির বিয়ে হইলো। পিসিরা 4 বোন। বড় যে বড় যে পিসি, তিনি হচ্ছে ব্যাংকের কর্মকর্তা। তিনি হাজারীবাগ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। তো ওনার বিনা যৌতুকে বিয়ে হয়েছে। রিসেন্টলি যে পিসির বিয়ে হইলো তিনি নার্সিং এ, আরো বিনা যৌতুকে হয়ে বিয়ে হইলো। তো দু একটা অবশ্য ব্যত্যয় ঘটে। তারপরে আসি যে আমাদের যে তরুণ সমাজ কিভাবে আর কি এটাতে ভূমিকা রাখতে পারে। আমি একটা বিষয় খেয়াল করে দেখছি যে তরুণ সমাজ তো আমাদের দিন শেষে আমাদের মূল ফ্যাক্টর হচ্ছে পরিবার। আমাদেরকে পরিবারের দিন শেষে পরিবারের কাছে আমাদের দায়বদ্ধ, বা আমাদের উপরে পিতামাতার কিন্তু একটা হচ্ছে অধিকার আছে, বা তারা সেই অধিকারটা প্রভাব বিস্তার করতে চায়। তো আমি এমন দু একটা ঘটনা দেখেছি যে ছেলে চায়নি যে যৌতুক নিয়ে বিয়ে হোক, কিন্তু বাবা মার এক ধরনের চাপের কারণে তাদের কিন্তু যৌতুক নিয়ে বিয়ে করতে হয়েছে। এরকম দু একটা ঘটনা আছে আর কি আমাদের ওদিকে। তো বাবা মা মনে করে যে আমি আমার ছেলের পিছনে তার পড়াশোনার পিছনে যে এই একটা আহ লম্বা খরচ, এটা একটা মানে বিশাল অঙ্ক ব্যয় করলাম, এর মানে এর রিওয়ার্ডস আমি কি পাচ্ছি, মানে এর মানে এক্সচেঞ্জে আমি কি পাচ্ছি। তো তাদের মধ্যে এরকম একটা আর কি কনসেপ্ট আস্তে আস্তে প্রতীত হয়ে গেছে যে আমার ছেলের পেছনে আমি তার পড়ালেখা বাবদ বা তার ভরণ পোষণ বাবদ আমি এত টাকা খরচ করেছি, তার কিছুটা হলেও আমি তাকে বিয়ের মাধ্যমে কনের পরিবার থেকে নিয়ে আসবো। এই যে একটা কনসেপ্ট, এটা কিন্তু একটা খুব ভুলভাবে আমাদের ওদিকে প্রচলিত। এটাকে পরিবর্তনের জন্য কিন্তু আমরা তরুণ সমাজ যেভাবে ভূমিকা রাখতে পারি, আমি কিছু আগে যে প্রতিবন্ধকতার কথা বললাম, যে সিপিডির যে পরিবর্তন কথা বললাম, যে একজন মা ঘরে যে কাজ করেন তা বাজার মূল্যে বিচার করলে তিনি যে কোনো উচ্চপদস্থ কর্মকর্তার চেয়ে বেশি উপার্জনক্ষম হতেন। তো এই যে তাদের যে আমাদের সমাজে তাদের হচ্ছে ভূমিকা, মায়েদের ভূমিকা, তাদের আরো দু একটা বিষয় আমি তুলে ধরেছি যে তাদের হচ্ছে তাদের এই পরিবারের অবদান আমাদের জিডিপিতে কতটুকু, বা তাদের কতটুকু কর্মঘণ্টা ব্যয় করেন। আমরা সাধারণত একটা বিষয় দেখি যে যে বিয়ে হওয়ার পরে কর্মক্ষম যারা আগে হচ্ছে চাকরিতে ছিলেন, পরে আবার দেখি যে চাকরি ছেড়ে দিতে হয় মাতৃত্বের কারণে বা পারিবারিক দায়িত্বের কারণে। তো এটাও কিন্তু তারা হচ্ছে নারীরা স্যাক্রিফাইস করে তার পরিবারের কারণে। তো এটা হচ্ছে একটা বড় একটা টেবু যে আমাদের পরিবারগুলো চায় না যে বিয়ের পরে কোনো মেয়ে আর জব মানে চাকরি ক্ষেত্রে থাকুক বা তার কর্মক্ষেত্রে থাকুক। তো এই জায়গাগুলোতে আমরা চেঞ্জ আনা উচিত। তো আরো প্রথম শুরুতে আসছি যে আমরা আমাদের পিতামাতাকে যেহেতু আমরা একদম প্রত্যন্ত অঞ্চলে আমাদের পিতামাতারা ওইভাবে হচ্ছে অতটা হচ্ছে শিক্ষা অর্জন করে নাই, বা কলেজ বা ইউনিভার্সিটি পর্যন্ত আসা হয় নাই।
বানানোর ক্ষেত্রে আমি যদি আমার পিতামাতার কথা বলি, তারা কিন্তু প্রাইমারি স্কুল পর্যন্তই তাদের ইয়া ছিল আর কি। তো তাদের মধ্যে ওই একটা প্রবণতা কিছু আছে, মাঝে মধ্যে আমাকে এই বিষয়ে ওয়ার্নিং করে যে যৌতুক ছাড়া বিয়ে করা যাবে না। প্রায় এই আছে ওয়ার্নিংটা তারা কিন্তু আমাকে দেয়। আমি শুধু বলি হ্যাঁ হ্যাঁ দেখা যাবে, সামনের দিনগুলো আসুক। তো আমাদের যারা তরুণ সমাজ আছে, তারা কিন্তু আমাদের পিতামাতাকে এই বিষয়গুলো জানতে পারে যে আহ, যখন কোনো একটা মেয়ে আমাদের সংসারে আসে বা আমাদের পরিবারে আসে, তার পরিবারে তার অবদানটা কতটুকু, সে দৈনিক কত ঘন্টা তার পরিবারের জন্য ব্যয় করতেছে। তার যে আর যে বিষয়টা বললাম যে তার যদি এটা তো অবৈতনিক, তিনি যে পরিবারে তার যে শ্রমটা দিচ্ছেন এটা তো অবৈতনিক। যদি এটা বেতনভুক্ত করা হতো তাহলে তার পরিমাণটা কতটুকু দাঁড়াতো, এটা যদি বেতনভুক্ত করা তাহলে পরিবারটা কত দাঁড়াতো, এটা তো একটা কেয়ার কর্মের মধ্যে পড়ে গেল। তো এই বিষয়গুলা যদি আমরা আমাদের সমাজের মাধ্যমে একদম প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে পারি, আশা করি যে আহ আমাদের সমাজকে আমরা সচেতন করতে পারবো। এর মাধ্যমে হয়তো যৌতুকের কলগাছ থেকেও কিছুটা হলেও নিস্তার পাবো। ধন্যবাদ সঙ্গীত। আসলে আর্তবি, আমি আপনার কাছে এবারে আসবো। আমি যে আসলে যে জিনিসটা নিয়ে আসতে চাই, ধরেন আপনি আপনি যদি বিবেচনা করেন যে আমি একটা উদাহরণ দিচ্ছি, সেটা ধরেন আমি একজন অভিভাবক, মেয়ের বাবা। তো আমার যদি 3টা বা 4টা মেয়ে থাকে, তো মানে এমনটা হয় যে আমাদের সমাজে যে আমি যে মেয়েটির বিয়ে দিব, সেই মেয়েটির বিয়ে খরচ, তো মেয়েটির বিয়ের খরচও বহন করতে হবে সে, এর পাশাপাশি আমার যে জামাই যাকে আমি নির্বাচিত করব, তার বিয়ের খরচও আসলে বহন করতে হয়। তো 4টা মেয়ের জন্য আসলে ক্ষেত্র বিশেষে যদি ভালো ঘর, যেটা আমরা বলি যে চাকরিজীবী বা সচ্ছল, তো ক্ষেত্র বিশেষে এরকম এখন এখন যে প্রচলন, সেটি প্রায় 40 থেকে 50 লক্ষ বা আরো বেশি। তো এই যে একজন পিতার উপর যে আসলে একটা নির্মম অত্যাচার বা একটা নির্যাতনের সিস্টেম যে আসলে আমাদের সমাজে চালু আছে, তো সেই বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখেন একজন তরুণ নেতা হিসেবে? কারণ আপনি জানেন, আপনি বিভিন্ন ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করেছেন, লিডারশিপে কাজ করেছেন, নারী ক্ষমতায়নে কাজ করেছেন, বা পলিসি নির্ধারণে কাজ করেছেন। এখানে আসলে কোন পলিসি গুলো আসলে আমাদের সমাজকে, সমাজ থেকে এই সমস্যার, একজন পিতার উপর যে মানে অসহনীয় চাপ, সেটা দূর করবে বলে মনে করেন? প্রথমত তো এই মনোভাব এবং কালচারটাকে বদল করা উচিত যে বাড়িতে নতুন বউ আসবে, তার সাথে অবশ্যই করে আহ টাকার দিক থেকে সরাসরি লক্ষ্মী আসবে, এমনটা আশা করা অনুচিত প্রথমত। আর দ্বিতীয়ত, নতুন বউ আসা, বাড়ির স্ত্রী সংখ্যা বাড়াটা বাড়ির সাংসারিক শান্তির জন্য প্রয়োজনীয়। কারণ বাড়ির পুরুষেরা যারা থাকে, তারা আর সাধারণত নিজের কর্মজীবন নিয়ে ব্যস্ত থাকে এবং সংসারের শান্তি নিয়ে ভাবার সময় পান না। আর যারা বাড়ির বয়স্ক মানুষ থাকেন, তাদের নিয়ে চিন্তা করারও সময়টা পান না। তো সেই দিক থেকে দেখতে হলে একজন আহ চার কন্যা আর যিনি বাবা আছেন, এরকম পরিস্থিতিতে বাংলাদেশে, সেটা তার জন্য অবশ্যই অনেক কষ্টের। এই সামাজিক পরিস্থিতিটা, এই পরিস্থিতিতে বদল সত্যিই আসা দরকার। যদি ওরকম 50 লক্ষ টাকা না হয়ে সেটা 10,000 টাকাও হয়, যাই হোক। আর দুই পক্ষ থেকে উপহার বিনিময়টা সমস্যাজনক নয়। সমস্যাজনক বিষয়টা এইটা যে বিয়েটা একটা সম্পর্ক, আর্থিক লেনদেন বা কোনো রকম ডিল নয়। এই মনোভাবটা বদল হওয়া দরকার। আর তাছাড়া যে আমরা নিজেদের ছেলেদের পড়িয়েছি, তাই সেই টাকাটা আমি এই পদ্ধতিতে রিফান্ড তুলবো, সেটা বোধহয় একটু বেশি হয়ে যাচ্ছে না? অলরেডি তো আম, যে বাবা নিজেদের ছেলেকে পড়াচ্ছে, সেই ছেলেই তো তাকে আম, বার্ধক্যের সময় দেখবে আর্থিকভাবে, তাই না? তাহলে আলাদা করে সেটা ফেরত নেওয়া আর প্রথমত মানে হয় না। আর দ্বিতীয়ত, এটা গৃহহিংসারও একটা কারণ হয়ে উঠবে। আর যদি পলিসির দিক থেকে দেখতে হয়, পলিসি তখনই কার্যকারী যখন সমাজ সেটাকে মেনে নেবে। আইন
সমাজেরই একটা প্রতিচ্ছবি। আইনে কিছু লেখা থাকলে সেটা কার্যকারী হবে না যদি সমাজ সেটাকে না মানে। তাহলে তো ও গোটা সমাজটাই আর কি আহ দোষী হয়ে দাঁড়াবে, আর সেরকম জিনিসটা তো ও করা সম্ভব নয় না। সামাজিক সচেতনতা তৈরি হতে হবে, মানুষের মধ্যে শিক্ষার হার আরো বাড়তে হবে। আর এই বিষয়ে পড়াশুনো আলাদা করে হওয়া উচিত, গল্পের মাধ্যমে হওয়া উচিত, স্কুল সিলেবাসের চ্যাপ্টার হওয়া উচিত। তবে মানুষের মনে বিকার হবে। নানান রকম মরাল সায়েন্স বলে একটি সাবজেক্ট হয় সিবিএসসি তে, ওই ধরনের সাবজেক্ট আশা করি আপনাদের যেগুলো বোর্ড আছে পড়াশোনার সেগুলোতেও আছে, কিংবা ক্লাস 10 অব্দি তো সাধারণত আম, সাহিত্য পড়া হয়, সে ইংরাজি হোক বাংলা হোক, তার মধ্যে আসা উচিত। যেমন রবীন্দ্রনাথের দেনা পাওনা বলে একটি গল্প আছে, সেটাও আম, যথেষ্ট চিন্তা করার মতো ছোটদের এবং বড়দের, যে সমাজের এই কুরীতিটা মানুষের জীবনকে কিভাবে তছনছ করে দিতে পারে, মানসিক আহ সমস্যা এনে দিতে পারে। এবং আরো একটি বিষয় যেটি চলে আসে, এই রকমের নির্যাতন যেগুলো হচ্ছে, এবং এই যৌতুকের সমস্যার জন্য নানান রকম গৃহহিংসাও অনেক সময় ঘটে নানান বাড়িতে, সেটির কুপ্রভাব আবার উগ্র নারীবাদের দিকেও যায়। এই ধরনের ঘরোয়া সমস্যাগুলোকে কারণ দেখিয়ে পশ্চিম চত্বরে এর মানুষ যারা আছে, ওয়েস্টার্ন যারা মহিলারা, ওরা একটি উগ্র নারীবাদের ন্যারেটিভ তৈরি করছে, যে আমরা সমাজের দায়িত্ব নেব না, আমরা পরের প্রজন্ম নিয়ে ভাববো না, কারণ ভাবলেই আমরা নানান রকম সামাজিক সমস্যায় পড়বো। যেমন কিনা আহ এই ইস্টের মানুষরা পড়ছে। আর এই জিনিসটাকেও তো বন্ধ করতে হবে না? এটার জন্য পপুলেশনের উপরেও ভীষণভাবে কুপ্রভাব পড়ছে ওয়েস্টে, আর সেটা ভালো নয়। ধন্যবাদ। আর্দবি ধন্যবাদ। সিথিতেই আসলে আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে যে তো প্রেক্ষাপটটি এমন যে আমাদের যে কাজগুলো হচ্ছে এমন হয়ে গেছে যে যৌতুক আসলে নিতেই হবে এবং শিক্ষিত জনগোষ্ঠীর মাঝেই আসলে নিতে হবে। তো এইটি বিষয়ে আমরা অনেক আলোচনা করেছি। বিশেষ করে আমরা দেখি যে আমাদের এই যৌতুকের বিষয়ে যে চর্চা, বহুল চর্চা, সেখানে আসলে এখনো সামাজিক প্রতিরোধ আসলে গড়ে ওঠেনি। সেটা তরুণ প্রজন্মের মাধ্যমে হোক বা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাধ্যমেই হোক। এই চর্চাটি আসলে মানে কিভাবে আসলে গড়ে উঠতে পারে যে যৌতুকের বিরুদ্ধে প্রচার, বিশেষ করে যেমন বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ব্যাপ্তি বা বিস্তার, সেটি কিন্তু মানে অনেক ভূমিকা রাখছে। আমরা যদি বলে থাকি যে গত ১ মাসে আমাদের যে প্রচারণা, সেই প্রচারণা প্রায় ২,২০,০০,০০০ মানুষের কাছে পৌঁছেছে যে যৌতুকের বিরুদ্ধে আমরা কথা বলছি। এবং প্রায় ৩০০ জনের মতো অধিক আসলে আমাদের পেজে আসলে কমেন্ট করেছেন। সেখানে আমরা যে আসলে হতাশাজনক যে চিত্রটি পেয়েছি, সেটি হচ্ছে যে একজন মেয়েও চায় না যে আসলে তার বিয়ে যৌতুক দিয়ে হোক। কিন্তু অনেক ছেলে আসলে যৌতুকের পক্ষে বিভিন্ন যুক্তি দেখিয়েছে। তো এই যে বৈপরীত্য, অথচ একটি বিয়ে তো একটি সম্পর্ক, কিন্তু ছেলে এবং মেয়ের মাঝে যে এই মানে মানে চিন্তার যে এত বড় ফারাক, আসলে এই ফারাকটা আসলে কিভাবে দূর করা সম্ভব, বা তরুণ প্রজন্ম কিভাবে কাজ করতে পারে এখানে? অনলাইন প্রচারণা অবশ্যই ইতিবাচক ভূমিকা রাখে এবং রাখছে। প্রচুর পরিমাণে অনলাইন প্রচারণা হচ্ছে। এই প্ল্যাটফর্মেও খুব ভালো রেসপন্স। তবে অনলাইনের পাশাপাশি অফলাইন প্রচারণাটা খুব দরকার। যেমন আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছি, যারা সচেতন বা এই বিষয়ে যারা কাজ করতে চাই, তারা আমাদের রুট লেভেল গুলা, অর্থাৎ আমরা যেখানে থাকি, বাস করি, যে গ্রামে বা যে শহরে বা যে মফস্বলে বাস করি, সেই জায়গাগুলোতে ছোট ছোট করে কাজ করতে পারি। যেমন আমাদের চারপাশেই কিন্তু এগুলো হয়, যৌতুক লেনদেন হয় আমাদেরই চারপাশে। তো এটাতে দেখা যায় যে অনেক সময় আমরা দেখেও চুপ থাকি বা কথা বলি না, বা কোনো ধরনের কোনো পদক্ষেপও নেওয়া হয় না। তো আমি মনে করি যে এই আমাদের চারপাশের ঘটনাগুলোই যদি আমরা একটু লক্ষ্য করি বা আমরা যদি একটু এগিয়ে আসি, তাহলে বোধহয় চেঞ্জ আনা সম্ভব। এবং এটা সুদূরপ্রসারী ফলাফল আসবে,
আস্তে আস্তে। খুব দ্রুত আসবে এমন না, তবে আসবে ফলাফল। ওই জন্য আমাদের আশেপাশে আমরা যেখানে থাকি, যেখানে বাস করি, এখান থেকেই বোধহয় চেঞ্জটা আনা উচিত। আর যেটা আচ্ছা, বলা হচ্ছে যে মেয়েদের এবং ছেলেদের মনস্তাত্ত্বিক যে ব্যাপারটা, আহ, এটা কেন? তো আমি যেটা বরাবরই বললাম একটু আগে, মানে গত প্রশ্নের উত্তরে, যে আমাদের মনস্তাত্ত্বিক অর্থাৎ মানসিক চিন্তা ভাবনাটা গড়ে ওঠে সর্বপ্রথম পরিবার থেকে। একটা ছেলে যদি পড়াশোনা করার সময় বারবার বাবা মার কাছ থেকে এটা শোনে যে যৌতুক ছাড়া বিয়ে করা যাবে না, বা আহ, যৌতুক নিয়েই বিয়ে করতে হবে, বা এরকম যেন কিছু না করে, তখন বারবার ওই বিষয়টা শুনতে 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 তাদের মস্তিষ্কে ওই বিষয়টা স্থায়ী হয়ে যায়। আবার অনেকে আছে সচেতন, যারা নিজ শিক্ষায় স্বশিক্ষায় শিক্ষিত সচেতন, যারা অনেক সময় তাদের বাবা মাদের বোঝানোর চেষ্টা করে যে না, এটা ভুল বা অন্যায়। তবে ওই যে পরিবারের যে প্রভাব, বাবা মার তো একটা প্রভাব থাকে পরিবারে, তো এই প্রভাবটা সবাই কাটিয়ে উঠতে পারে না। আর বারবার যেটা বলা হয় ছেলেদের যে এত টাকা খরচ করছি, তাহলে কেন যৌতুক নিব না? আহ, আমাদের বাবা মারা কিন্তু মেয়েদেরও টাকা খরচ করে পড়াশোনা করায়, এবং তারা কিন্তু বলে না যে টাকা খরচ করেছি, কেন, মানে তুমি যৌতুক আনবা বা তুমি যৌতুক আনবে না কেন? এটা কিন্তু মেয়েদের বাবা মারা বলে না মেয়েদের। তো ছেলেদের বাবা মারা যেহেতু এই কথাটা বলে, তো ছেলেদের এটা, বললাম যেটা, যে শুনতে 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 মস্তিষ্কে স্থায়ী হয়ে যায়। আবার তো এজন্য তরুণ প্রজন্মের আমি মনে করি যে যেহেতু আমরা সচেতন হচ্ছি আস্তে আস্তে, তো বাবা মাদের অবশ্যই বোঝানো উচিত। এবং আমরা যারা সচেতন আছি বা এই বিষয়ে যারা কাজ করতে চাই, আমাদের আশেপাশে যদি এ ধরনের কোনো ঘটনা দেখি, অবশ্যই আমাদের এগিয়ে আসা উচিত, চেষ্টা করা উচিত অন্তত। এবং একটা ঘটনা যদি আমরা প্রতিরোধ করতে পারি, দেখা যাবে চারপাশে এটা ছড়িয়ে পড়বে যে না, একটা ঘটনা প্রতিরোধ হয়েছে, এটা করা যাবে না, এ ধরনের মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো গড়ে উঠবে। ধন্যবাদ। আচ্ছা। তো এর পাশাপাশি যে বিশেষ করে সংবাদ মাধ্যম আসলে আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যেমন আমাদের যে জিনিসে আসলে কাজ করে, যেমন মানে এরকম চিন্তা কাজ করে যে আমি যৌতুক বেশি নিলাম তার মানে আমি সমাজের একজন উঁচু মানুষ, বা আমি একজন উঁচু শ্রেণীর মানুষ। ঠিক আছে, এই চিন্তাটা কিন্তু আমাদের প্রেক্ষাপটে দেখা যায়। তো ধরেন ঠাকুরগাঁয় আসলে আমার যে জিনিসটা গর্বের, ঢাকায় কিন্তু সেটা আসলে অপমানের বা অপমানজনক, যেহেতু একজন আইন আইন রয়েছে। তো সংবাদ মাধ্যম বা আমরা যদি ধরেন যে এই যৌতুকের ঘটনা কে নিচ্ছে সেটি যদি আসলে তুলে ধরার চেষ্টা করি, তো সেক্ষেত্রে আইনি কোনো ঝামেলা বা বা সামাজিক ভাবে মানে আমরা একগরে হয়ে পড়বো এমন কি কোনো সুযোগ আসবে ভবিষ্যতে? আহ, আমাদের এলাকাগুলোতে যদি, মানে আসলে ঠাকুরগাঁওয়ের চিত্র তো ভিন্ন রকম, আর নড়াইলের চিত্র একটু ভিন্ন রকম। যদি আমার নড়াইলের কথাই যদি বলি, আহ, আইনি ঝামেলায় পড়ার সম্ভাবনা নেই, কারণ আমাদের দেখা গেছে যে বাল্যবিবাহের ক্ষেত্রে অনেক সময় আমাদের যেখানে ইউএনও আছেন বা জেলা প্রশাসক আছেন, ওনারা খুবই হেল্পফুল থাকেন এই বিষয়গুলোতে। তো দেখা যায় যে যদি আমরা একটু মানে সামনে থেকে এগিয়ে এসে যদি ওনাদের সাহায্য নিই, ওনারা কিন্তু সাহায্য করেন এই বিষয়গুলোতে। আর একঘরে হওয়ার যে ব্যাপারটা, আমাদের এরকম কোনো ব্যাপার আসলে নেই। আমরা যেহেতু পড়াশোনা করছি বা একটা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছি, বা হচ্ছে একটু সচেতন, তো মানুষজন মনে করে যে না, ওরা যদি কিছু বলে তাহলে হয়তো বা ঠিকই করবে বা ঠিকই করছে। তো এই বিষয়ে আমাদের এলাকায় ওরকম কোনো ভয়ের কারণ নেই। আমরা আরো সহযোগিতা পেয়ে থাকি। বাল্যবিবাহ, বেশ কিছু বাল্যবিবাহের ক্ষেত্রে এরকম সহযোগিতা পেয়েছি আমরা, যে দেখা গেছে বিয়ে বন্ধ হয়ে গেছে এবং বাবা মা নামে কেস ফাইল হয়ে গেছে, এরকম একটা অবস্থা। তো আহ নড়াইলের চিত্র দিয়ে যদি বলি, তাহলে এরকম কোনো ঝামেলায় পড়ার সম্ভাবনা নেই। তবে দেখা গিয়েছে যে এলাকা ভিত্তিক তো চিত্র ভিন্ন হয়, যেমন ঠাকুরগাঁওয়ে যদি এরকম সহযোগিতা যদি না পাওয়া যায়, বা গ্রামের মানুষের মনোভাব যদি এরকম থাকে, তখন একটু সমস্যার ভিতর পড়া যেতে পারে। তবে আমি মনে করি যেখানে ইউএনও যারা থাকেন বা জেলা প্রশাসক যদি থাকেন, ওনাদের পর্যন্ত যদি রিচ করা যায়, ওনাদের নিয়ে কাজটা করলে আশা করি এই ধরনের সমস্যায় পড়ার সম্ভাবনা থাকবে না, বা থাকলেও খুব কম। আচ্ছা, আরেক ধন্যবাদ দিদি খুব চমৎকার বলার জন্য যে এলাকার ভিত্তিক যে আসলে চিন্তা ভাবনা সেটা আসলে আমাদেরকে নতুন ভাবে আসলে ভাবতে সহযোগিতা করবে। এর বাইরে আমি দেখেছি আমার গ্রামের যদি একটা কথা বলি আসলে, সেটি হচ্ছে আমার একজন পিসি প্রাইমারি স্কুলে চাকরি করেন।
আর একজন এলাকার মধ্যে পিসি হচ্ছে চাকরি করেন হাই স্কুলে। তো চাকরি করার কারণে, এবং আমার যে নিজের যে মামি রয়েছেন বুঝছেন, তিনিও প্রাইমারি স্কুলের শিক্ষক। তো চাকরি করার কারণে আসলে তারা পরিবারে, বিশেষ করে ছেলের পরিবারে যেভাবে অবদান রাখতে পারছেন, এর পাশাপাশি যে তাদের চাকরির বেতনের একটি অংশ তারা চাইলে আসলে তাদের বাবা মার ক্ষেত্রেও, যে নিজের যে বাবা মা আছে তাকেও দিতে পারেন। তো ধীরে ধীরে আসলে এই পরিবর্তনগুলো হচ্ছে। তো এক্ষেত্রে মেয়েদের উদ্দেশ্যে আসলে কি বলবেন, বিশেষ করে যে মেয়েরা যে দেখে যে তার বিয়ের জন্য আসলে 15-20 লক্ষ টাকা বা 25 লক্ষ টাকা যৌতুক দিতে হচ্ছে, তারা আসলে কেন মানে নিজেরা আসলে শক্তভাবে দাঁড়াতে পারে না যে আসলে আমি এমন একজন ছেলেকে আসলে বিয়ে করতে চাই না যে এই এরকম একটি কুপ্রথা আসলে সমাজে মানে সচরাচর মানে জনপ্রিয় করে দিচ্ছে আর কি। কেন আসলে মেয়েদের এই অবস্থানটা আসলে আমরা দেখি না? যখন আমি মনে করি যে যখন অর্থনৈতিক স্বাধীনতা থাকে না, তখন মনটা দুর্বল হয়ে যায়। মানে মেয়েদের ক্ষেত্রে এজন্যই অর্থনৈতিক স্বাধীনতাটা খুব দরকার। মেয়েরা দেখা যাচ্ছে যে যখন অর্থনৈতিকভাবে নিজের উপর নিজে নির্ভরশীল হয়, বা নিজের একটা স্বাধীনতা থাকে অর্থনৈতিক, তখন অনেক কিছু তার প্রতিবাদ করতে পারে, যেটা সে যদি অর্থনৈতিক স্বাধীনতা না থাকে সেটা করতে পারে না তখন। তো এজন্য আত্মনির্ভরশীল হওয়াটা মেয়েদের জন্য খুব দরকার। যেমন যদি আমি আমার এলাকার কথাই বলি, আমাদের পাশেই এক দিদি আছেন, উনি চাকরি করেন। তো ওনার বিবাহের ক্ষেত্রে দেখা গিয়েছে উনিও প্রাইভেটে চাকরি করেন। আহ, প্রথম প্রথম যখন যৌতুকের ব্যাপারগুলা এসছে, উনি তখন সেটা মানে মোকাবেলা করতে পারেন নাই, যদিও পরিবার থেকে রাজি হয় নাই, কারণ আমাদের এলাকা ভেদে ব্যাপার আছে যৌতুকের, ওইভাবে মেয়েরাই রাজি, মানে মেয়ের ফ্যামিলি থেকেই রাজি হতে চায় না। ছেলেদের কিছু কিছু মনস্তাত্ত্বিক সমস্যা তো থাকেই, মানে বললাম না যে 5% মতো আছে আমাদের এখনো সমস্যা। তো যখন উনি চাকরি পেলেন, তখন কিন্তু উনি ব্যাপারটা মোকাবেলা করতে পারছেন, কারণ ওনার শারীরিকভাবে একটু সমস্যা ছিল। উনি কিন্তু তখন যৌতুকের বিরুদ্ধে নিজে ব্যাপারটাকে প্রতিরোধ করেছেন। তো এজন্য আমি মনে করি যে মেয়েদের অবশ্যই অর্থনৈতিকভাবে স্বাধীন থাকা উচিত, এবং এই স্বাধীনতাটা থাকলে শুধু যৌতুক নয়, মানে মেয়েদের সামনে যে সমস্যাই আসুক না কেন, তারা শক্ত হাতে প্রতিরোধ করতে পারবে এবং শক্তভাবে দাঁড়াতে পারবে। আচ্ছা, ধন্যবাদ। আপনি অর্থনৈতিক স্বাধীনতার কথা বলেছেন। বিশেষ করে আমরা যদি আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখে থাকি, যে যে বলেছেন সব সব ধর্মীয়, সব পৃথিবীর সব ধর্মে বলেছেন আসলে নারী পুরুষ যে সৃষ্টিকর্তার একজন সৃষ্টি। তো সেক্ষেত্রে এই ধর্মীয় জ্ঞানটাও কেন আসলে আমরা তো যদি সনাতন ধর্মাবলম্বীদের ক্ষেত্রে বলি, তারা বিভিন্নভাবে দেবীর পূজা করে, অনেক আয়োজন করে পূজা করে। তো তাদের যে নিজ গৃহে যে একজন নারী যে একজন আসলে একজন দেবীর মতো সমতুল্য, তো সেই জ্ঞানটা আসলে কেন তাদের এখনো সৃষ্টি হয় না, বিশেষ করে শিক্ষিত সমাজের মাঝেও? আমি বলি যে যে যৌতুকের ঘটনাটি আমি বলছি, সেই পরিবারের দুইজন শিক্ষক, একজন কর্মকর্তা যিনি যৌতুক নিচ্ছেন, এবং একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন। কিন্তু যৌতুকের জন্য যে মেয়েটি নির্যাতনের শিকার হয়েছে, এখন পর্যন্ত সেটি প্রায় 1 থেকে 1.5 বছরের একটি সিদ্ধান্ত। তো এই প্রেক্ষাপটটি কেন আসলে গড়ে উঠছে না, এই বিষয়টি আসলে যদি ছোট্ট করে এক লাইনে বলেন। যে আরেকটা বিষয় হচ্ছে যে নারীর ক্ষমতায়ন কি শুধুমাত্র চাকরি করা? তো নারীর ক্ষমতায়ন মানে তো আসলে নারীকে সমাজে সম্মান দেওয়া, যে তার যে প্রাপ্য সেটি দেওয়া। সেই বিষয়ে ছোট করে বলবেন আর কি। ধর্মীয় যে জ্ঞানের কথা বলা হলো, মানে আমাদের ব্যাপারটা হয় কি, আমরা ধর্ম শুধু ধর্মের জায়গাটাই রেখেছি, মানে ধর্মীয় যে জ্ঞান, ধর্মীয় যে শিক্ষা, এই শিক্ষাটা আমরা নিতে পারিনি। দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ধর্ম কি বলে আমরা এটা জানি না। আমরা শুধু পূজা অর্চনা করি বাড়িতে, দেবদেবী বা ঠাকুরের পূজা করি, কিন্তু ধর্মীয় যে জ্ঞানের ব্যাপারটা এবং ধর্ম আসলে আমাদের কি শেখায় সেটা আমরা ধারণ করতে পারি না। এই যে ধারণ না করার ব্যাপারটা, এটা আসলে আমাদের মানে এই নারীকে সম্মান দেওয়ার বা রেসপেক্ট করার এই ক্ষেত্রে আমাদের দুর্বলতা তৈরি করে ফেলে। আমরা যদি সঠিক ধর্মীয় জ্ঞান বা ধর্মকে যদি ধারণ করতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের পরিবার থেকে শুরু হয় আমাদের শ্রদ্ধা, মায়ের প্রতি শ্রদ্ধা, বোনের প্রতি শ্রদ্ধা, এবং যে আহ নারী আমাদের বউ হয়ে আসে তার প্রতি শ্রদ্ধা। আর আহ, এটা ধারণ করতে পারা যাবে তখনই যখন হচ্ছে আমরা বিভিন্ন বিষয়ে পড়াশোনা করব এবং প্রচার করব। এখন বিভিন্ন অনলাইন মাধ্যমে দেখা যাচ্ছে যে প্রচারণা বাড়ছে, নারীদের নিয়ে আমাদের ধর্ম কি বলছে সেটা নিয়ে প্রচারণা বাড়ছে। তো এই প্রচারণাটা
আমার মনে হয় যে আরো বেশি করা উচিত, যাতে ধর্মীয় জ্ঞানটা আমাদের ভিতরে আমরা ধারণ করতে পারি। আর নারীদের আসলে যে বলবো যে শিক্ষিত হয়েও আমরা কেন এটা প্রতিরোধ করতে পারছি না। মানে একটা ব্যাপার হয় কি যে কালচার একদিনে গড়ে ওঠে না, আমাদের কালচারটা গড়ে ওঠে ধীরে ধীরে। তো এই যে এটা তো কালচার বলা যায় না, এটা আসলে আমাদের কালচারের বাইরে, মানে অপসংস্কৃতি বলতে হয়। তো অপসংস্কৃতিটা একদিনে গড়ে ওঠেনি, এটা গড়ে উঠেছে ধীরে ধীরে। তো এই অপসংস্কৃতি যদি দূর করতে হয়, এটাও আস্তে আস্তে দূর করতে হবে, এবং একটা স্টেপ নেওয়ার মাধ্যমে পরবর্তী স্টেপে আমরা যেতে পারবো। তো এজন্য আমি মনে করি যে শিক্ষার হার এবং স্বশিক্ষিত হওয়ার পাশাপাশি আমাদের, আমরা এই যে যতজনই আছি, নিজেদের পরিবার থেকে আমাদের পরিবর্তনটা শুরু করা উচিত। একজন পরিবর্তন হলে তার সেটা দেখে আরো 5 জন পরিবর্তন হবে। ধন্যবাদ। দিদি, আমার একটি ক্ষেত্রে আমি বিষয়ে জানতে চেয়েছিলাম আপনার কাছে যে আসলে নারীর ক্ষমতায়ন মানে কি শুধু মানে অর্থনৈতিকভাবে সচ্ছলতা না, নারীর ক্ষমতায়ন আসলে সমাজের দৃষ্টিভঙ্গির দিক থেকে নারীকে আসলে সমান করে দেখা। তো সেটি কি বলবেন নারীর ক্ষমতায়ন? হ্যাঁ, নারীর ক্ষমতায়ন শুধু যে অর্থনৈতিক স্বাধীনতা বা চাকরি করার ব্যাপারটা এরকম নয়। শ্রদ্ধার ব্যাপারটাই হচ্ছে মেইন। মানে আমরা নারীরা চাকরি করলেই যে আমরা শ্রদ্ধার সঙ্গে দেখি, ব্যাপারটা কিন্তু এরকম না। কর্মক্ষেত্রে নারী বিভিন্ন রকম হ্যারাসমেন্টের শিকার হয়, বিভিন্ন রকম কটূক্তির শিকার হয়। বর্তমান অনলাইনে তো ভয়াবহ কটূক্তির শিকার হচ্ছে। তো এগুলো তো আসলে নারীর ক্ষমতায়নের ভিতর পড়ে না। আমি যে চাকরি করছি বা অন্য কোনো কাজ করছি বা যাই করি না কেন, আমার যদি শ্রদ্ধাটা বা প্রপার রেসপেক্টটা যদি আমি না পাই, তাহলে এটা তো আমার সমান বা সমান অধিকারের ভিতর তো পড়লো না। তো এখন আহ নারীর, আমি যেটা বললাম যে নারীর ক্ষমতায়নের স্বীকৃতিটা আমাদের প্রয়োজন। আমরা শুধু বারবার নারীর ক্ষমতায়নের কথাই বলি, কিন্তু আমাদের স্বীকৃতির যে ব্যাপার, সমাজ এখনো মানে না যে নারী আসলে পুরুষের পুরুষের থেকে, মানে নারী একজন মানুষ, এটাই মানতে চায় না সমাজ। মানে পুরুষ আর নারী এই বিভক্তিটাই আমাদের আসলে দূরে সরিয়ে রেখেছে। আমরা পুরুষও মানুষ, নারীও মানুষ, এই মানুষের যে স্বীকৃতি, এই স্বীকৃতিটাই দিতে চায় না। তো এই ক্ষেত্রে আমি বলবো যে নারী নারী হিসেবে স্বীকৃতি দেওয়ার আগে মানুষ হিসেবে, মানে মানুষের যে সমান অধিকার বা মানুষ হিসেবে যে স্বীকৃতি, এটা দেওয়া আসলে বেশি প্রয়োজন নারীর ক্ষমতায়নের জন্য। এই স্বীকৃতিটা যতদিন না হবে, নারী চাকরি করুক বা যেখানেই যাক, মানে এটা আসলে কখনোই ক্ষমতায়নের ভিতর পড়বে না। তো এজন্য আমাদের সম্মান, নারীর প্রতি যে সম্মান, শ্রদ্ধা, নারীর যে ত্যাগ জীবনে, এটা স্বীকৃতি প্রয়োজন, এবং এর প্রতি নারী পুরুষ ভেদে সকলের সম্মানটা থাকা প্রয়োজন। ধন্যবাদ দিদি, খুব চমৎকার করে আসলে বলেছেন। তো এবারে আমি আসবো সঙ্গীত কুমার, আসলে আপনার কাছে। সেটি হচ্ছে যে যে নারীর যে ক্ষমতায়ন, তো আসলে আমি মনে করি যে আমার, যে আমি যে এলাকায় বড় হয়েছি যেখানে যৌতুকের বহুল চর্চা দেখেছি, সেখানে আসলে নারীর ক্ষমতায়ন মানে আগে থেকেই মানে প্রতিষ্ঠিত। কারণ আমি যদি বলি যে আমরা 4 ভাইয়ের আজকে শিক্ষিত হওয়ার পেছনে বা পড়াশোনা করার পেছনে আসলে আমার মায়ের অবদান অনেক বেশি। কারণ আমার যেহেতু বোন নেই, আমার মাকে একাধারে আসলে বাসার গৃহস্থালী কাজ করতে হয়েছে, গৃহপালিত যে পশু তাদের জন্য কাজ করতে হয়েছে, সেই সাথে বাসা যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আমি যদি একটি অফিসের কথা দিয়ে আসলে বিবেচনা করি, যে একটি অফিসে আসলে যে কর্মচারী থাকেন, আবার পরিচ্ছন্নতা কর্মী থাকেন, আবার রান্না যে করেন শেফ থাকেন। তো এই সবগুলো কাজই আসলে একজন নারী, আমি দেখেছি যে আমাদের প্রত্যেকটি পরিবারে আসলে আহ এক একাধারে সব কাজগুলোই করেন। তো সেজন্য আমার কাছে নারীর ক্ষমতায়ন মানে আমাদের নারীরা আগে থেকে আসলে ক্ষমতার মাধ্যমে অধিষ্ঠিত বা কাজ করছেন। কিন্তু এই জিনিসটা আসলে কেন আসলে নতুন করে আবার উঠে আসতে লাগতেছে যে নারীর ক্ষমতায়ন মানে চাকরি করতে হবে? সঙ্গীত কুমার, আপনি এই বিষয়ে যদি একটু বলতেন। আহ, নারীর মানে নারীর ক্ষমতায়ন। ক্ষমতায়নের জন্য আসলে কি আরো মানে আমাদের যে পরিবেশ, সেই পরিবেশ থেকে আসলে চাকরিজীবী হতে হবে, শিক্ষিত তো অবশ্যই হতে হবে, কিন্তু তারা তো কাজ করেই পরিবারে, তো আরো কি নতুন করে ক্ষমতায়িত হওয়ার দরকার আছে? মানে যৌতুক আহ, মুক্ত ন- হওয়ার জন্য বিশেষ করে। যৌতুকমুক্ত হওয়ার জন্য নতুন করে আর কি ক্ষমতায়ন? আপনি যে বিষয়টা বললেন যে সেটা মায়ের ক্ষমতায়ন দেখলাম, কিন্তু আমাদের সমাজে বিয়ে হচ্ছে না নারীদের যারা মেয়ে,
আর মোস্ট প্রবাবলি বিয়ে হচ্ছে 17 থেকে 20 বা 16 বলতে পারি, 16 থেকে 20-এর মধ্যে মেয়েদের বিয়ে হচ্ছে। তাদের কিন্তু ওই রাইটস অনেক ক্ষেত্রে থাকে না। তো স্মৃতিদি যে বিষয়টা বললেন যে নারীদের আর্থিক যে সচ্ছলতা বা আর্থিক যে মুক্তি, এই আর্থিক মুক্তিটা তখনই আসবে যখন তারা পড়াশোনায় আগাবে। আমাদের সমাজে একটা বিষয় সবচেয়ে সময় দেখি যে নারীরা পরনির্ভরশীলতা, এই নারীদের পরনির্ভরশীলতা কমিয়ে আনতে হবে। এতক্ষণ আমরা মাত্র পুরুষদের বা ছেলেদেরই ভূমিকা নিয়ে আলোচনা করলাম। আমি মনে করি যে পুরুষদের পাশাপাশি মেয়েদের কিন্তু একটা বিশাল একটা ভূমিকা রাখার জায়গা রয়েছে, এবং আমি মনে করি সেই জায়গাটা তারা ঠিকমতো ওই জায়গাটা ঠিকমতো কাজ করতেছে না। যদি মেয়েদের ভূমিকা তারা যদি ঠিকমতো পালন করতে পারে, মানে এটা একটা যৌথ প্রক্রিয়া, দুই দিক থেকেই যদি সমানভাবে কাজ না করা যায় তাহলে এটা মনে হয় না সম্ভব। দুই দিক থেকে যখন কাজ করার সুযোগ হবে বা কাজ করা সম্ভব হবে, তখনই এই যৌতুকটাকে আমরা নির্মূল করতে পারবো। তো নারীদের অন্যতম সমস্যা যে তারা পরনির্ভরশীলতা বেশি। আমি অধিকাংশ সময় মেয়েরা দেখি যে মেয়েরা আসলে এই সমাজে প্রথিত হওয়ার কারণে বেশি পড়াশোনা করতে চায় না। তারা মনে করে যে আমাদের তো বিয়ে দিবে, পড়াশোনা কি করবো, এই একটা এরকম একটা তাদের চিন্তা ভাবনা মাথায় চলতে থাকে। তো তাদের এই বিষয়টা থেকে দূরে চলে আসতে হবে যে যে আমাদের বিয়ে দিয়ে দিবে, এমন চিন্তা ভাবনা থেকে দূরে থাকতে হবে, যে তারাও পড়াশোনার মাধ্যমে সচ্ছলতা অর্জন করতে পারে। আর্থিক মুক্তি, আর্থিক দিক দিয়ে যেমন দিদি বলেন যে মেয়েদের আর্থিক মুক্তি, আর্থিক দিক দিয়ে কিন্তু হচ্ছে ছেলেদেরও না। আমরা যে এখন যে আর্থিকভাবে সচ্ছল বা এমন কিছু না, আমরা কিন্তু পরিবারের কাছে দায়বদ্ধ বা পরিবারের উপর নির্ভরশীল। আর্থিক মুক্তি কখন আসবে? যখন আমরা জব ক্ষেত্রে বা চাকরিতে যুক্ত হব। তো তো এই বিষয়টা যে মেয়েরাও কিন্তু আস্তে আস্তে চাকরি মানে পড়াশোনা না করলে কিন্তু আর্থিক মুক্তি আসবে না। আর্থিক মুক্তি কিভাবে আসবে? তো আরেকটা ওদের আহ, ভিতরে আরেকটা বিষয় বলছিলেন যে সমাজ যতক্ষণ না পর্যন্ত মেনে নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওই আইন দিয়ে আসলে কোনো কাজ হয় না। তো আমাদের সমাজে এটা কবে মেনে নিবে, এটা আসলে একটা বড় ফ্যাক্টর। আমাদের সমাজ আহ কবে এটাকে অ্যাকসেপ্ট করবে, এজন্য আমাদের প্রচারণা আরো একদম যে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া উচিত। বিভিন্ন সেমিনার বা চলচ্চিত্র, টেলিফিল্ম, এগুলো আমরা প্রচার করতে পারি আর কি। যখনই হচ্ছে এই আমাদের সমাজ এটা বিষয়টাকে মেনে নেবে, এবং এই যে আমাদের একটা অপসংস্কৃতি, যে যৌতুকের যে একটা করল গ্রাস, যখন তারা এটা বুঝতে পারবে, তখনই মনে করি যে আমরা এটা থেকে বের হয়ে আসতে পারবো। আর নারী ক্ষমতায়ন, আহ, নারীকে আসলে শিক্ষিত হইতে হবে। আচ্ছা, সঙ্গীত কুমার, আপনাকে খুব ধন্যবাদ। তো আপনি আসলে একটা বিষয় বলেছেন যে মানে আমাদের নারীদের আসলে শিক্ষার মাধ্যমে, তারপরে অর্থনৈতিক মুক্তির মাধ্যমে আসলে কাজ করতে হবে। কিন্তু আমি আসলে একটি সরেজমিন প্রতিবেদন লেখার জন্য, আসলে আমেরিকার এক প্রতিষ্ঠানে লেখার জন্য আসলে আমি প্রায় 20টার মতো আসলে পরিবারে গিয়েছি। তো আমি সেখানে আসলে অনুধাবন করার চেষ্টা করেছি যে আমাদের নারীরা পরিবারে আসলে অর্থনৈতিক ভাবে কিভাবে অবদান রাখে। তো আমি এমন একটি পরিবার পেয়েছি যে পরিবারে আসলে সেই নারীর স্বামী মারা গিয়েছেন 2011 সালে। তো আমি একটু বলি, কারণ যেহেতু আমাদের নারীদের ক্ষমতায়ন বা অর্থনৈতিক মুক্তির বিষয়টি এসেছে, সেটি হচ্ছে তিনি বছরে 26টির মতো গরু পালন করেছেন, এবং 6টি, সরি, 26টির মতো ছাগল এবং 25টির মতো, সরি, 25টির মতো ছাগল এবং 6টির মতো গরু। তো তার এই অর্থনৈতিক ইনকাম দিয়ে আসলে তিনি তার 2 সন্তানকে পড়াচ্ছেন। আমি আরেকটি কৃষি পরিবারে গিয়েছি, যেখানে একজন নারী তার গৃহপালিত পশুপালনের মাধ্যমে একটি ট্রাক্টর আসলে কেনার অর্ধেক অর্থে যোগান দিয়েছিলেন। আরেকটি পরিবারে আমি গিয়েছি, যেখানে দেখেছি যে একজন নারী 8টি গরু পালন করছেন, যেটার অর্থনৈতিক মূল্য আমি যদি বলি, বছরে প্রায় হচ্ছে 2 থেকে 3 লাখ টাকা। তার যে শ্রম, সেই বিক্রির দিক থেকে মানে ওনারা আমাকে এইটি ইনশিওর করেছেন যে তারা এভাবে অবদান রাখেন। তো সেক্ষেত্রে আমি অনেক ক্ষেত্রে দেখি যে আমাদের পুরুষরা, বিশেষ করে আমি যে অঞ্চলে বিলং করি, তো সেই অঞ্চলে পুরুষরা আমাদের হয়তো 2 থেকে 3 লক্ষ টাকাই সর্বোচ্চ বার্ষিক ইনকাম করতে পারেন, যারা কৃষি কাজ করেন বা বাইরের কোনো কাজ করেন। তো বাড়িতে তো নারীরা আসলে গৃহপালিত পশুর মাধ্যমে আসলে একটা অর্থনৈতিক অবদান রাখছেন। তো সেটাও তো আসলে এক প্রকার ক্ষমতায়ন। তো সেই বিষয়ে আসলে কি বলবেন, সঙ্গীত কুমার? হ্যাঁ, বিষয়গুলো হচ্ছে আমাদের সমাজে আমরা যাদের মায়েরা যারা আছে, তারা কিন্তু বিয়ের পরে এই অবদানটা রাখতেছে। তো যারা যুবতী বলবো, যাদের অবিবাহিত, হ্যাঁ, তো তারা যদি এই জায়গাগুলোতে মানে বেশি কাজ করতে পারে, মানে এই আমাদের মায়েরা হচ্ছে আমাদের সমাজে যখন হচ্ছে একটু আগে বললেন যে স্বামী মারা গেছে 2011 সালে, তো যখন একদম দেয়ালে পিঠ থেকে যায়, তখন তারা আছে এই জায়গাগুলোতে কাজ করা শুরু করে। এমনিতেও কাজ করে, কিন্তু মেয়েরা কিন্তু এটা হচ্ছে বিয়ের পরে তারা এই কাজটা করতেছে। আর আমাদের সমস্যাটা মূলত যৌতুক। আর যৌতুক হচ্ছে মেয়েদেরকে নিয়ে। তো
যতক্ষণ না পর্যন্ত যুবতী মেয়েদের মধ্যে এই প্রবণতাটা আসতেছে, ততক্ষণ পর্যন্ত যৌতুক তো মনে হয় আমাদের সমাজ থেকে নির্মূল করা খুবই কষ্টকর আর কি। তো মেয়েদেরকে এই বিষয়ে আর সচেতন হওয়া উচিত। তারা আহ, কিভাবে বিভিন্ন স্কিল অর্জনের মাধ্যমে বা এইসব পারিবারিক খামার বা সেলাই, বিভিন্ন স্কিল আছে, এগুলোর মাধ্যমে কিভাবে নিজেকে ডেভেলপ করতে পারে, এই জায়গাগুলোতে কাজ করা যেতে পারে আর কি। চমৎকার কথা বলেছেন সঙ্গীত কুমার। আদ্রবি, আমি আসলে আপনার কাছে যেটি জানতে চাবো, যে আমি আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে যে আমি যদি আমাদের, যে আমরা জানি যে কোনো সামাজিক সমস্যা বা সমাজের যে সমস্যাগুলো রয়েছে সেগুলি দূর করার জন্য আসলে নারীর যে অর্থনৈতিক এবং রাজনৈতিক অধিকার আসলে খুবই গুরুত্বপূর্ণ। কারণ যেখানে নারী পলিসি ডিসকাশনের সুযোগ পাবে না, রাজনৈতিক ভাবে তার মতবাদ প্রতিষ্ঠিত হবে না, সেখানে আসলে পরিবর্তনের আসলে সুযোগ বা সম্ভাবনা আসলে খুবই কম মনে করি। তো সেক্ষেত্রে নারী যে রাজনৈতিক যে অংশগ্রহণ, সেখানে আমি যদি আমার উদাহরণটা আনি, যে আমার ঠাকুরগাঁও জেলার মধ্যে 19টি উপজেলা, সরি 19টি হচ্ছে আমাদের ইউনিয়ন, ঠাকুরগাঁও সদর উপজেলার মধ্যে। তো সেই 19টি ইউনিয়নে আসলে একজন নারী, মানে ইউনিয়ন পরিষদ সদস্য, সরি, চেয়ারম্যান নেই। চেয়ারম্যান বলতে আমরা বুঝি যে একটা নির্দিষ্ট অঞ্চল, আমি যদি আপনাকে ভেঙে বলি, সেটি হচ্ছে যে একটি নির্দিষ্ট অঞ্চল যিনি স্থানীয় প্রশাসনের মাধ্যমে সমন্বয় করে উন্নয়ন কাঠামোগুলো পরিচালনা করেন। তো তো সেক্ষেত্রে নারীর নারীর যে রাজনৈতিক অধিকার বা নারীরা যে রাজনৈতিক অধিকারের দিকে মুখ, মানে যুক্ত হবে বা রাজনৈতিক অধিকার আদায়ে কাজ করবে। তো সেই জিনিসটাকে আসলে আপনি কিভাবে দেখেন, যে আমাদের এখন তো অবস্থান শূন্য, যে নারীরা আসলে কি করলে তারা 3 জন 5 জন চেয়ারম্যান হতে পারবেন এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমাজে ভূমিকা রাখতে পারবেন। তো এই প্রক্রিয়াটা আসলে আমাদের নারীরা কিভাবে যুক্ত হতে পারে? আমার আরেকটা আদ্রবি, আমার কি বিষয়, প্রশ্ন পরিষ্কার হয়েছে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পেয়েছি, বুঝেওছি। কিন্তু আরেকটা বিষয়ে একটি খবর প্রয়োজনীয় ছিল, যে আপনাদের যেটা লেজিসলেটিভ কাউন্সিল বা পার্লামেন্ট আছে আপনাদের বাংলাদেশে, নানান স্তরের হয়, সেই পার্লামেন্ট গুলিতে কত শতাংশ সিট রিজার্ভ আছে মহিলাদের জন্য? আমি এটিতে আসলে 50টি মানে আসন রিজার্ভ রয়েছে মহিলাদের জন্য। এর পাশাপাশি 50 বলতে সেটি আর যারা, কি শতাংশে মোটামুটি কিরকম, 1/3, 1/3, 33%? এটা নয়, আমাদের লেজিসলেটিভ হচ্ছে 350টি, তার মধ্যে 300টি হচ্ছে সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়, মানে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে। আর দলগত রাজনৈতিক যে কর্মী রয়েছে তারা 50 জন সংসদ সদস্য নির্বাচন করতে পারেন সংরক্ষিত আসনের জন্য। কিন্তু মানে স্থানীয় প্রশাসনে মহিলাদের জন্য আলাদা করে কোনো রকম রিজার্ভেশন নেই পার্লামেন্টে? আছে আছে 50টি সিট রয়েছে, 50টি। আর সেটা কতটা দাঁড়ায় পার্সেন্টেজে? একটা আন্দাজ এটা না যদি দিলে আর কি এগোতে পারছি না। এটা যদি পার্সেন্টেজের কথা বলি, হচ্ছে আপনার কত হবে ধরেন, দ- যেহেতু এটা সংরক্ষিত আসন, 300 জন, এই ধরেন 15 থেকে 20% মতো হবে এরকম। আচ্ছা, যেহেতু বাংলাদেশ একটি প্রগতিশীল দেশ, প্রগতিশীল দেশে সব রকম 16% শ্রেণীর মতো, মানে মানুষের, 16% মতো। হ্যাঁ হ্যাঁ, 16 মোটামুটি। তো একটি প্রগতিশীল দেশ, গ্লোবাল সাউথে এর সমস্ত দেশই এক একটি এই প্রগতিশীল দেশ, সেখানে সমস্ত শ্রেণীর মানুষদেরই আর কি রাজনৈতিক অধিকার থাকা উচিত। সমস্তটাই একটা পুরুষতান্ত্রিক সিস্টেম থাকবে এমনটা হওয়া উচিত নয়। এই 16% রিজার্ভেশনটি সমস্ত দেশের আর কি পলিসিকে উপর প্রভাব আনার জন্য যথেষ্ট নয়। ওটা অন্তত পক্ষে 30% হওয়া উচিত, প্রথমত। দ্বিতীয়ত, এটি যে ধরনের, আদ্রবি, আমি একটু আপনাকে একটু ইন্টারাপ্ট করি, সেটি হচ্ছে যে একদম, আমাদের যে 16% যে নির্বাচন ব্যবস্থা, সেটি আসলে অনেকটা দলীয় ভাবে তারা মানে উঠে আসে। তো তাদেরকে আসলে সরকার দলীয় বা তাদের যে সংগঠন রয়েছে, রাজনৈতিক যে সংগঠন রয়েছে, তাদেরকে মানে তাদের নিয়ম অনুসরণ করেই হয়। তো সেক্ষেত্রে তারা সমাজে অবদান রাখতে পারে। এটি আপনাকে বললাম যে তাদের রাজনৈতিক সিলেকশন হয় বেশি। হ্যাঁ, রাজনৈতিকভাবে তাদেরকে সিলেকশন করার পরেও অনেক ক্ষেত্রে এমনও হবে যে তাদের মতামতটা পুরো পার্লামেন্টের রায়ের উপর প্রভাব ফেলার জন্য যথেষ্ট নাও হতে পারে, মহিলা কেন্দ্রিক পলিসির জন্য।
অবশ্যই 50% যদি ইগ রিজার্ভেশন আনা হয় সেটা নানান রকম অন্যান্য মাইনরিটিসদের এর ক্ষেত্রে সমস্যা এনে দেবে, কিন্তু 30% রিজার্ভেশন যেটি এই মুহূর্তে ভারতে চালু হয়েছে 2024 সালে, কি হ্যাঁ 23 কি 24 সালে সম্ভবত, সেটি খুব ফলপ্রসূ হয়েছে আমাদের এলাকায়, এবং আপনাদের এলাকায়ও সেটার জন্য সচেতনতা হওয়া উচিত। এর সুবিধাগুলো নিয়ে অ্যানালাইসিস এবং সার্ভে হওয়া উচিত। আর অবশ্যই করে যে সমস্ত পদগুলো সরাসরি আহ, মহিলা উন্নয়ন এবং আহ, শিশু উন্নয়নের এর সাথে সম্পর্কিত সেই ধরনের আহ, পদগুলিতে, উঁচু পদগুলিতে অবশ্যই বেশি বেশি মহিলাদের থাকা উচিত পুরুষদের তুলনায়, কারণ মমত্ব পুরুষ মানুষের থাকে না, ওটা মহিলারই থাকে। আহ, আজকে ধন্যবাদ আদ্রবী চ্যাটার্জি। তো দর্শক, থ্যাংক ইউ। আজকে আমাদের যে অনুষ্ঠানটি সেটি আমরা একবারে আমাদের শেষ পর্যায়ে এসে চলে এসেছি। তো শেষ পর্যায়ে আসলে আমাদের যে আমি সিথিদির কাছে আসলে সর্বশেষ যে বিষয়টি জানতে চাবো, তো সেটি হচ্ছে দিদি, আজকের এই মা দিবসের যে প্রোগ্রামটি, বিশেষ করে আমাদের যেই ছেলেরা বা যেই পরিবারের যৌতুকের যে বহুল চর্চা রয়েছে তাদের বিষয়ে একটু সংক্ষিপ্ত একটি বার্তা আসলে আপনি দিবেন। আর এর পাশাপাশি সঙ্গীত কুমারের জন্য একই কথা আমার, এবং আঞ্জলি চ্যাটার্জির জন্য একই কথা। এরপরে আসলে আমরা আমাদের প্রোগ্রাম বাট শেষ করি। বার্তা আমি একটি দিতে চাই যে সর্বপ্রথম কথা হলো যে আমরা যখন যৌতুকের কথা আনি তখন নিজেকেই অসম্মান করি। তো পুরুষদের ক্ষেত্রে বলবো যে নিজেকে সম্মান করতে শিখুন, পাশাপাশি নারীকে সম্মান করুন। এতটুকুই বার্তা। ধন্যবাদ। এই সঙ্গীত কুমার, আপনার কাছে জানতে চাবো একই প্রশ্ন। আমি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থের নারী কবিতার একটি লাইন আমি দিয়ে শুরু করতে চাই। কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। এই কবিতায় তিনি আরো বলতেছেন যে কোন রণে কতক্ষণ দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিথির সিঁদুর, লেখা নেই তার পাশে। অর্থাৎ নারীদের তাদের যে সমাজে আমাদের পরিবারের অবদান সেটাকে অবশ্যই আমাদের স্বীকৃতি দিতে হবে। এই স্বীকৃতি দানের মাধ্যমেই আমাদের এই যৌতুকের সমস্যা থেকে আমরা আস্তে আস্তে হয়তো সামনের দিকে এগোতে পারবো। আঞ্জলি চ্যাটার্জি, আপনার কাছে আমার একই প্রশ্ন, যে পরিবারে যৌতুকের বহুল চর্চা বা যারা এটা সমাজে এখনো ধরে রেখেছে তাদের উদ্দেশ্যে একটি বার্তা। ভারতবর্ষে যৌতুক চাওয়া কিংবা পণ চাওয়াটি একটি সামাজিক লজ্জা। আশা করি সুকান্ত দা, তুমি এবং অন্যান্যরা বাংলাদেশে এই যে সচেতনতার সিস্টেমগুলি চালাচ্ছ, তার মাধ্যমে আপকামিং জেনারেশন এর হাত ধরে, যুব সমাজের হাত ধরে এই বিষয়টি বাংলাদেশেও একটি সামাজিক লজ্জা হয়ে উঠে দাঁড়াক। আইনের আগে সমাজকে এটা মানতে হবে। ধন্যবাদ সবাইকে। যে দর্শক, আমরা আমাদের প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যারা আজকে আমাদের অতিথিদের এই চমৎকার কথাগুলো শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং মা দিবসে আমরা নারীদের, বিশেষ করে আমাদের মায়েদের সম্মান করি, একটি যৌতুক মুক্ত সমাজ করে, এই প্রত্যাশা রেখে আমরা আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। তো আমাদের আগামী সপ্তাহে প্রোগ্রাম দেখতে পাবেন, সেটি হচ্ছে শুক্রবার রাত 9 থেকে 10টায়। আমরা আরো যুক্ত হবো আমাদের নতুন অতিথি নিয়ে, নতুন তরুণদের নিয়ে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে, যারা আমাদের পথ দেখাবে, সমাজে পরিবর্তন আনবে। তো এই আশা রেখে আমাদের আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আপনার